দেশে, বিদেশে, শহরে, অঞ্চলে কিছু স্থানীয় জায়গায় সরকার আমাদের কিছু সরকারি হসপিটাল দিয়ে থাকে গরিব মানুষদের জন্য, যারা বিনামূল্যে চিকিৎসা পেয়ে থাকবে এজন্য। তো এটাও ছিল আমাদের গ্রামের একটি সরকারি হসপিটাল। গ্রামে শহরে কিছু স্থানীয় জায়গায় যখন এরকম হসপিটালগুলো করে থাকে তখন এরকমই মানুষের ভিড় পড়ে, ঢোল পড়ে। তো প্রচন্ড গরমে সুস্থ মানুষ, অসুস্থ মানুষ সবাই এখানে একসাথে এসে বসে। তবে এখানে আমাদের জন্য ফ্যানের ব্যবস্থা করা হয়েছে, কিন্তু ফ্যানের তেমন একটা বাতাস ছিল না। আর আমরা যখন এটা ছিল আমাদের বাড়ির পাশেই, তো বাসার পাশে হওয়াতে আমরা যখন এখান দিয়ে হেঁটে যাচ্ছিলাম তো ভাবলাম এখান থেকে আমরাও কিছু কৃমির ওষুধ নিয়ে যাই। যেহেতু প্রচুর গরম পড়েছে, বাচ্চারা চিনি খাওয়াতে, আমার বাবুরা চিনি খাওয়াতে ওদের সমস্যা হয়েছে, কৃমির সমস্যাটা। তো এইজন্য আমরা ভাবছিলাম যে একটু যখন যাচ্ছি এখান দিয়ে কৃমির ওষুধটা নিয়ে যাই। তো এজন্য আমরাও এখানে ঢুকে পড়লাম। তো ঢুকে পড়ার পরে এখানে লাইনে দাঁড়ানো হচ্ছিল। সবাই টিকিট কেটে অনেকক্ষণ অপেক্ষা করার পরে, যেহেতু মানুষের প্রচন্ড ভিড়, প্রচন্ড গরম, রৌদ্র, এর ভিতরে মানুষ একের পর এক লাইন ধরে শৃঙ্খলা বজায় রেখে এই মানুষ যাচ্ছিল। তবুও যেহেতু সরকারি, সেহেতু এখানে একটু ক্যাচাল তো হবেই, হয়েই থাকে বটে সব কিছুর মতোই। যতক্ষণ পর্যন্ত আপনি জুয়ান আছেন, শক্তি আছে, এনার্জি আছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি অনেক কিছুই কন্ট্রোল করতে পারবেন বা নিজের প্রতি অনেক কিছুর প্রভাব আপনি সহ্য করতে পারবেন। যেমন ধরেন এখন এখানে এসেছি গরমের ভিতরে, তবুও কিন্তু একটা এনজয় লাগতেছে। মুরব্বিদের সাথে মনে করেন যে কথা বলতেছি। আমি আবার জিজ্ঞাসা করতেছিলাম যে, আচ্ছা দাদুরা, নানুরা, আপনাদের মতো কি আমার ছেলে-মেয়ে এরকম বয়স পাবে? মনে করেন যে আমার একটু আবার মুরব্বিদের সাথে কথা বলতে অনেক ভালো লাগে। তো এখানে ডাক্তার আবার শৃঙ্খলাভাবে সবাইকে দেখতেছিল। বাচ্চা থাকার কিন্তু সুবিধা অসুবিধা দুটোই আছে। যেমন ওদের উপলক্ষে কিন্তু আমার এই ফলগুলো কেনা ওদের জন্য। তো ওদের উপলক্ষে আমারও খাওয়া হয়। তো তাছাড়া কিন্তু হয়তো আমি আমার জন্য করতাম না। আর যেহেতু রান্না-বান্না সেটাও বলা যায়। ওরা আছে বলেই হয়তো আমি ওদের জন্য খুবই স্পেশাল কিছু রান্না করি। ওদেরকে খাওয়াই, সেই সাথে আমারও খাওয়া হয়। একা মানুষের কিন্তু আসলে রান্নাও করা হয় না, খাওয়া হয় না। একদম আলসেমির কারণে মনে হয় যে বলা যায় প্রচুর অলস আমি প্রচুর অলস। তো এখানেও আমি ওদের জন্য মুরগি রান্না করেছিলাম আর তারপরে কিছু পিঠাও বানিয়েছিলাম ওদেরকে খাওয়ানোর জন্য। আসলে আমি যদি ওদেরকে খাওয়ানো না শিখাই তাহলে আসলে কে শিখাবে? তো এটা চিন্তা করে আমি ওদের জন্য কিছু মজাদার আইটেম রান্না করি আর ওদেরকে খাওয়াই। তো আম্মু আমাকে খুব বলে, "বাচ্চাদেরকে এটা রান্না করে দিবা, ওটা রান্না করে দিবা। তাহলে ওরা খাওয়া শিখবে।" তবে নিজের যতটুকু কাজ আমি ততটুকু করে তারপরে একটু বসতে চাই। বই পড়তে আমার খুব ভাল লাগতো, যে বিশেষ করে গল্পের বই বা হাদিস বই, ওগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগতো। তো এখন আর কিন্তু পড়া হয় না ওদের কারণে। যতটুকু আমি গুছিয়ে রাখি, ঘর গুছিয়ে রাখি, ততটুকু ওরা আবার একটু পর এসে আওলাইয়ে ঝাউলাইয়ে মনে করেন যে আবার সেই এক কাজ আমার ২-৩ বার করতে হয়। তারপর আমি নিজেই খুব হয়রান হয়ে যাই। তারপর আর কিছুই করতে ইচ্ছা করে না। তারপরে এখন আর বই পড়া হয় না। একটা ক্লান্ত দুপুর, যেখানে সংসারের মেয়েরা সকাল থেকে খুঁটিনাটি করতে কিন্তু একদম দুপুর গড়িয়ে, বেলা গড়িয়ে নামাজের টাইমটা হয়ে যায়। এই কেমন সংসারের নীলাখেলা! সকাল থেকে টুক করতে একদম বিকেল গড়িয়ে অনেকে কাজ করতে থাকে, সংসারের পিছনে খাটে থাকে। তো মনে করেন যে একদম বছর, মাস, সপ্তাহ জুড়ে এইভাবেই লেগে পড়ে থাকে আর এভাবেই সংসারটাকে আগলে ধরে রাখে। একটা সাজানো গোছানো সংসার দেখতে কত না ভালো লাগে। একটা বাড়িতে যাবেন যেখানে একটা সাজানো সংসার থাকে, যেখানে গোছানো পরিপাটি সবকিছু হাতের নাগালে। অথচ দেখুন যে মানুষগুলো এই সংসারটাকে এত গুছিয়ে রেখেছে, তাদের কিন্তু একটা জীবন পার হয়ে গিয়েছে। একটা জীবন তারা অতিক্রম করে ফেলেছে একটা সংসার গোছাতে। আর আমরা মেহমান হয়ে সেই সংসারে যাই।